আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যার যার অবস্থান থেকে যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা নতুন ভৌতিক গল্পে হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। প্রতিনিয়ত এন্টারটেইনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দেয় হচ্ছে কাজ। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমার উপর নির্ভর করে। তবে ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষ তোমরা খুঁজে পাবে না। তাই মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়ের কলমে লেখা অমরাবতী গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন শাহরিয়ার রায়হান সীমান্ত। তো বন্ধুরা, গল্পে যাওয়ার আগে এতটুকু অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করনি সেই সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে, যাতে করে আমার গল্পের নোটিফিকেশনটা খুব দ্রুতই পেয়ে যেতে পারো। তো আমরা গল্পে ফিরে যাই। রাখির বাবাও শেষ পর্যন্ত মারা গেলেন। মা কবেই মারা গেছেন। ওদের পাড়ার লোকেরা ওই বাবার সৎকারের ব্যবস্থা করেছিল। প্রতিবেশীরা অনেক দিন রাখিদের ঘর বন্ধ করে কলকাতায় ওর মামার বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। রাখি মফস্বলের মেয়ে, ওর বয়স মাত্র 10। মামার অবস্থা বড়লোক না হলেও মোটামুটি খাওয়া পড়া ভালোই। রাখি মামার সংসারে এসেছে বলে ওদের কোনো প্রকার কষ্ট হওয়ার কথা নয়। মামা রাখিকে আদরের সঙ্গে গ্রহণ করলেও মামির গাতদ্র হলো। বললেন, কোথা থেকে এক গলগ্রাহ জুটলো। মামা বললেন, আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে, সে কোথায় যাবে? জাহান্নামে। নিজের থাকতে ঠাঁই পাই না, আবার আরেকজনকে ডাকা। কাচুমাচু হয়ে মামা বলেছিলেন, এরকম করে বলছো কেন? তোমার সংসার থেকে তোমাকে সাহায্য করবে। 10 বছরের এক ফোঁটা মেয়ে রাখি মামা মামির কথা শুনতে বুঝতে পেরে গিয়েছে ওকে মামির মন জোগাতে হবে। মামির মন জুগিয়ে চলছিল রাখি, কিন্তু ভাগ্রা দিল মামির মেয়ে টুম্পা। রাখির চেয়ে 2 বছরের বড়। টুম্পা ভারী ঝগড়াটে, কথায় কথায় রাখির সঙ্গে ঝগড়া করে, মামির কাছে নালিশ করে রাখির নামে। ফলে রাগের ওপর অত্যাচার হয়। মা আর মেয়ে কিলচর ঘুষিত মারি, তা ওপর টুম্পার লোহার খুন্তি তাক লাগিয়ে গায়ে ছাকা পর্যন্ত দিয়ে হিহি করে হেসে হাততালি দেয়। মামা বাড়ি ফিরে মামির মুখে আর টুম্পার মুখের রাখির কথা শুনে আর ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠেন। টুম্পা রাখিকে শাসায়, খবরদার, যদি বাবাকে বলে দিস তাহলে তোর একদিন কি আমার একদিন। তোর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেব, মনে রাখিস কথাটা। অত্যাচার যখন চরমে উঠল তখন একদিন মামি রাখিকে সারা দিন খেতে দিল না। রাখির মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারে হাঁটছিল। অবসন্ন রাখির খেয়াল ছিল না যে পেছন থেকে জমদক একটা ট্রাক ওর গালের উপর এসে পড়বে। রাখির কিন্তু একটু লাগেনি। ওর মনে হলো কিরকম একটা যেন সুরঙ্গর মধ্যে ঢুকে যাচ্ছে। ওর শরীরটা অসম্ভব হালকা হয়ে গেছে। তারপর একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেল। এখানে একজন মেয়ে দাঁড়িয়ে ছিল, রাখির চেয়ে অনেকটা বড়। ওর হাত ধরে বলল, চল। কোথায়? ভূতের রাজ্যে এসে পড়েছস, বুঝতে পারছস না? হতভম্ব হয়ে রাখি বললেন, তার মানে হি করে হাসতে লাগলো। বললে, বুঝতে পারছো না? তুমি যখন ভূত হয়ে গেছো তাহলে তুমি আমাকে দেখতে পাচ্ছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কেউ দেখতে পাচ্ছে না। তোমার নাম কি? আমার নাম রূপা। বলতে পারো রূপা আমি কোথায়? ও জঙ্গলে, অথবা কোনো গাছের মাথায়, কিংবা কোনো বড় বাড়ির, অথবা কোনো বাড়ির চিলকোঠায়। খাবি কি? মেয়েটা হি করে হাসতেই থাকলো। কোনো রকমের হাসি সামলে বলল, তোমার খুশি মতো যা ইচ্ছে খাবে, কেউ বাধা দেবে না, কিন্তু কোথা থেকে খাবার পাবো? যে কোনো খাবারের দোকানে ঢুকে পড়ে যাবে, যে কোনো বাড়ির রান্নাঘরে ঢুকে যেতে খুশি হয়ে খেয়ে নেবে। কি মুশকিল, তারা যে আমাকে মারবে, পুলিশে দেবে। আবার মেয়েটা হাসতে শুরু করলো, তোমাকে তো কেউ দেখতেই পাবে না, তা বলে বিনা পয়সায় খাবো? তাদের যে খুব ক্ষতি হবে, কিন্তু তোমার যে খিদে পাবে না। হা করে তাকিয়ে আছো কেন? তোমার কি শরীর আছে? তোমার কি পাকস্থলী আছে? আমি জামা কাপড় কোথায় পাবো? মেয়েটা বলল, তুমি বড় বোকা, তুমি তো এখন ভূত অশরীরী, তোমার জামা কাপড় দরকার হবে না। তুমি এখন তোমার আত্মা, তুমি এখন ইচ্ছে করলেই লোকজনকে ভয় দেখাতে পারো। কাদের ভয় দেখাবো? যারা তোমার ক্ষতি করেছে তাদের। এরপর মেয়েটা বলল, তোমাকে নিয়ে আর কি পারি না?
ভূতের রাজ্যে তুমি এখন নতুন এসেছো, আমার উপর ভার পড়েছে তোমাকে ট্রেনিং দেওয়ার, তাই তোমার সঙ্গে এতক্ষণ কথা বললুম। আমি এবার যাব। কোথায় যাবে তুমি? অসহায়ের মতো রাখি কথাটা জিজ্ঞাসা করলো। আমি অমন ভয় দেখাতে যাব। কাকে? আমার জ্যাঠামশাইকে। আমার বাবার ঠাকুরমার সব সম্পত্তি পকেটে পুরে রটিয়ে বেড়াচ্ছে। আমার বাবা সব টাকা করে নিয়ে গেছে। কি করে ভয় দেখাবে? কখন সামনে দাঁড়াবো, তারপর অদৃশ্য হয়ে যাব, যখন ফিস করে কথা বলবো কখনো গাড় চাপটাবো। কিভাবে ভয় দেখাবে? সে কথা বলতে বলতেই অন্ধকারে মিলিয়ে গেল। রাখি এখন ভূত। ওর খুব অদ্ভুত লাগছে। নিজের মনে ঘুরে বেড়ায়, নিজের একটা পছন্দ মতো বাসস্থান খুঁজে বেড়াচ্ছে। ওর মামার বাড়ির কয়েকটা বাড়ির পর একটা আধখানা বাড়ি আছে, কেউ থাকে না সেখানে। ভেতরে এক জায়গায় অনেকটা ইটের স্তূপ আছে, তাই ওরাকে নিজের ব্যবস্থা করে নিয়েছি। বাড়ি যদি আবার তৈরি হতে হয় শুরু করে, তখন বাবা যাবে। ও কোথায় যাবে? এখান থেকে টুম্পাকে আর মামিকে বেশ ভয় দেখানো যাবে। রূপা বলেছে ওর ওপর যারা অত্যাচার করেছে তাদের ভয় দেখাতে পারে। কাকে ভয় দেখাবে রাখি? মামাকে? কখনোই না। মামাকে আমি আর টুম্পার মিথ্যে কথা বলার রাখির নামে। তাই মামা রাগ করতো। মামা খুব ভালো লোক, তাহলে আমি আর টুম্পা ও ভয় দেখাতে পারে। কাউকে কষ্ট দিতে ওর মন খারাপ লাগে, তবুও ভয় দেখাবে রাখি। প্রথমে শুরু করলো সন্ধ্যাবেলায় দরজা জানালা খোলা আর বন্ধ করতে, যতক্ষণ না মামা বাড়ি ফেরেন। ধরাস ধরাস করে খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। এভাবেই চলতে লাগলো। আলোটা নিভিয়ে দেয়, আবার ধপ করে আলো জ্বলে ওঠে। মামি আর টুম্পা তো ভয় অস্থির। আকাশের মেঘ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, শুধু ওদের বাড়ির দরজা জানালায় এত বন্ধ হচ্ছে কেন? এত ভূতুরে কাণ্ড কারখানা। রাত্রির বেলায় খাবারের পর টুম্পা মুখ হাত ধুতে বাথরুমে গেলে ওর কানের কাছে ফিস ফিস করে কথা বলে। টুম্পা আটকে উঠে চেঁচায়, ভয়ে কেঁদে ওঠে। মাঝে মাঝে টুম্পার গালে চেপে বসে। টুম্পার তখন রাখির গলার কথা বলে, রাখির গালের কথা বলে। টুম্পার কথা শুনলে মামি আটকে ওঠেন, দৌড়ে ঘরে গিয়ে খিল দিয়ে দেন। রাখি তখন টুম্পাকে ছেড়ে মামির কাছে গিয়ে ফিস ফিস করে কথা বলতে শুরু করে। খানিকক্ষণ ভয় দেখিয়ে ওদের দুজনকে ভয় কুপকাত করে রাখি ফিরে যায় নিজের বাসায়। মামা কিছুতেই বিশ্বাস করতে চান না, বলেন যত সব বাজে ব্যাপার, তোমাদের মনের ভুল। রাখি সব শুনতে পায় আর হাসে। একদিন ও টুম্পাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আর ছেঁকা দিবি? টুম্পার মুখ থেকে কথাগুলো শোনা যাচ্ছে রাখির গলার শব্দে। মামি তো ভয়ে কাঁপতে লাগলো। মামাকে বলতে লাগলো, রাখির মতো করে টুম্পা কথা বলছে কেন? ওগো, তোমার দুটি পায়ে পড়ি, একজন ওঝা ডেকে আনো। রাখির বুট টুম্পার গায়ে চেপেছে। টুম্পা যেন গা থেকে কি ছাড়াবার চেষ্টা করছে। ছটপট করতে করতে টুম্পা মেঝেতে শুয়ে পড়লো। এবার রাখি ওকে ছেড়ে দিয়ে মজা দেখতে লাগলো। মেঝের উপর টুম্পা নিশ্চুপ শুয়ে আছে। মামি ঝুঁকে পড়ে মেয়ে দেখতে লাগলেন। মামা দৌড়ে গিয়ে টুম্পার গায়ে হাত দিয়ে চমকে উঠে চেঁচিয়ে উঠলেন, টুম্পা আর নেই। বাড়িতে কান্নার শব্দ হলো। এতক্ষণে রাখির মন টনক লালো। ও টুম্পাকে শুধু ভয় দেখাতে চেয়েছিল, মেরে ফেলতে নয়। কিন্তু এখন কি হবে? টুম্পা তো এতক্ষণে সুরঙ্গে ঢুকে পড়েছে, ভূতের রাজ্যে এসে পড়লো বলে। এখানে এলে তো আবার রাখির সঙ্গে দেখা হবে, আবার ওকে মারবে। রাখি দৌড়ে মারলো। ভূতের রাজ্য থেকে ওকে পালাতেই হবে যে করে হোক। রাখি নিজের বাসায় দিকে না গিয়ে দৌড় দিল। কোথায় যাবে? কোনো দিন যাবে, তাও সে নিজেও জানে না কোথায় যেতে হবে। ও বুঝতে পারছে না কারো ক্ষতি করতে নেই, প্রতিহিংসা নিতে নেই, তাহলে নিজেরই ক্ষতি হবে। পরে রাখির সঙ্গে রূপার দেখা হলো। বললে, দৌড় দিচ্ছিস কেন? আমার মামার মেয়ে টুম্পা মারা গেছে। কি করে? আমি তার পেছন থেকে দুহাত দিয়ে ঘাড় চেপে ভয় দেখিয়েছিলাম, ও মারা গেছে। তাহলে তুমি দৌড়াচ্ছে কেন? আমি টুম্পার মেয়ে দৌড়াচ্ছি। ও তো এখনই এখানে পৌঁছে যাবে, তারপর আবার আমাকেও মারবে। হেসে উঠল রূপা, বলে, তুমি ভূত হয়ে ভূতকে ভয় করছো কেন? আমি সব জানি। টুম্পা মারা গেছে, কিভাবে মারা গেছে। আমি এখন তার কাছে যাচ্ছি, তাকে ট্রেনিং দিতে হবে তো। রাখি বললে, আমি আর কখনো প্রতিহিংসা নেব না। আমি বুঝতে পেরেছি পরের ক্ষতি করলে নিজেরই ক্ষতি, কারো ক্ষতি করা উচিত নয়। রূপা বলল, তুমি মন থেকে তোমার রাগ বিদ্বেষ ঝেড়ে ফেলে দাও। তোমার মন পরিষ্কার হয়ে গেছে। তুমি একটু পরেই অমরাবতীতে পৌঁছে যাবে। কি করে? অমরাবতীর পথে কোন দিকে? তোমাকে কিছুই ভাবতে হবে না,
ইন্দ্রপুরীর দরজা তোমার জন্য খুলে গেছে, দেবদূত তোমাকে নিতে আসবে, তোমাকে দৌড়াতে হবে না। তাহলে তুমি যাচ্ছ কেন? আমার যে এখনো জ্যাঠামশাইয়ের উপর থেকে রাগ যায়নি, আর যদি টুম্পা স্বর্গে যায় তখন কি হবে? হেসে উঠল রূপা, বললে আগেই বলেছি, স্বর্গে যেতে গেলে মন থেকে রাগ বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। টুম্পার মন যদি পরিষ্কার থাকে তাহলে সে স্বর্গে পৌঁছাতে পারবে। সেখানে কেউ মারবে না তাকে, কারো উপর রাগ করবে না, সেখানে মহা আনন্দে, সেখানে মহা উৎসব। রাখি এতক্ষণে নিশ্চিন্ত হলো, সে অমরাবতীতে পৌঁছে গেছে।